একজন মাওলানা কিংবা আলেম, একটু চিন্তা করুন দর্শক, তাকে যদি আপনি দেখেন যে তিনি প্যান্ট শার্ট পরা, মাথায় হুজুরদের বা ট্র্যাডিশনাল হুজুরদের যে টুপি সেই টুপি নেই, ছোট ছোট দাড়ি, এটা কেমন লাগে? খুবই বিরক্তকর লাগে। তো এরকমই একটা দৃশ্য আমার চোখে পড়েছে। অনেকে অভিযোগ করেছেন, কিন্তু এটা নিয়ে তেমন সমালোচনা নেই, অথচ সমালোচনা হওয়াটা খুবই জরুরি সংশোধনের জন্য। দিস ইজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। দর্শক, আলোচনাটা যাওয়ার আগে রাজনীতিবিদদের জন্য পোশাকের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করি। তার আগে একটু ধর্মে পোশাকের গুরুত্ব নিয়ে আলোচনা করি। ইসলামে পোশাকের গুরুত্ব অনেক, কোরআনুল কারিমে পোশাক নিয়ে কথা রয়েছে, হাদিসে অনেক হাদিস রয়েছে, বুখারী মুসলিম থেকে শুরু করে মৌলিক সমস্ত কেতাবই প্রায় কেতাবুল লেবাস অথবা আলাদাভাবে অধ্যায় কায়েম না হলেও লেবাস নিয়ে নানান কথাবার্তা রয়েছে। এবং পোশাক এমন একটা জিনিস, পোশাক দেখে একজন মানুষ সম্পর্কে অন্য মানুষ তার পারসেপশন তৈরি করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ বাংলাদেশের কথা যদি বলি, আপনি একজন মানুষকে যদি দেখেন বড় দাড়ি, বড় জুব্বা, টুপি, পাগড়ি, রুমাল, তাহলে এক ধরনের ফিল। আর যদি দেখেন কোট, টাই, ব্লেজার, এক ধরনের ফিল, দাড়ি কাটা, মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের রাজনীতিতেই যদি বলি, যেমন খালেদা জিয়া কেমন পোশাক পরে, তিনি চুল খোলা রাখেন বা রাখেন না, এটার অনেক প্রভাব জনগণের উপর আছে। অনেক মানুষ এটা নিয়ে কথা বলেছে, কিংবা শুধু এই চুল খোলা রাখা না রাখার ভিত্তি করে ভোট দেয়া না দেওয়ার অনেক বিষয় আছে। আমি জানি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শালীন পোশাক পরেন, তিনি নির্বাচনের আগে চুল ঢেকে রাখা বা এগুলো অনেক ক্ষেত্রে প্রশংসিত হয়েছে এবং কেউ কেউ ধর্মীয় রূপ ধারণ করেছে বলে সমালোচনা করেছে। এর মানে পোশাকের গুরুত্ব রাজনীতিতে অপরিসীম। এবং আমাদের দৈনন্দিন জীবনে আপনি সিম্পল চিন্তা করেন, একজন বাসের ড্রাইভার কিংবা হেল্পার, তাকে যদি দেখেন দাড়ি, টুপি, পাঞ্জাবি, তাহলে আপনার তার সম্পর্কে ধারণা কেমন? আর যদি সিম্পল প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, উস্কো খুস্কো চুল, তাহলে তার সম্পর্কে ধারণা কেমন? একজন দোকানদার, একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে যদি আপনি দেখেন, প্রফেসরকে যদি দেখেন যে তিনি দাড়ি টুপি পরে ওয়ালা অথবা পাঞ্জাবি পরেছেন, তাহলে কেমন ধারণা? এর মানে পোশাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন নেতাকে আপনি কিভাবে দেখবেন, তাকে কোন ধরনের নেতা আপনি ভাববেন, তার কাছে কোন কোন কাজে যাবেন, এগুলো তার পোশাকের উপর নির্ভর করে। এমনকি জামাত ইসলামের নেতাদের ক্ষেত্রেও সেম। সাপোজ জামাতের এক একজন নেতা তার কর্মী বা তার অধস্তন রোকনদের কাছে বড় কিছু, এবং জামাতের রোকন মানে তার ধ্যান জ্ঞান, জীবনের সব কিছুই সংগঠনে আমিরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এমনকি জামাতের নেতারা বা জামাতের কর্মীরা মারা গেলে তাদের একটা স্বপ্ন থাকবে, তার জানাজা পড়াবে তার নেতা, তার আমির। সেক্ষেত্রে দেখেন একজন মহানগর আমির অথবা কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা যে কেউ তাকে খুব ভালোবাসে, এরকম একজন রোকন বা কর্মী, সে যদি সিম্পল একজন আইনজীবী হয়, সাপোজ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি তো কখনো পাঞ্জাবি বা টুপি এগুলো পরেছেন আমি দেখিনি, বিশেষ করে বড় জুব্বা বা হুজুর বলতে যাবো, ট্র্যাডিশনাল হুজুর, এরকম না। এখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জামাতের লোকজন যতদিন পর্যন্ত জামাত ছিলেন নানান কারণে ভালোবাসতেন, কিন্তু তাকে কি হুজুর হিসেবে ভালোবাসতেন? ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কাছে কি কেউ মাসালা জানতে যেতেন? অথবা কোনো রোকন বা কর্মীর মা বাবা বা আত্মীয় স্বজন মারা গেলে তার কি এরকম কোনো স্বপ্ন থাকতো যে আমার জানাজাটা পড়াবেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক? কখনোই নয়। এর মানে পোশাক পরিচ্ছদ, স্টাইল, এগুলো দেখে কার মাধ্যমে জানাজা পড়াবে, কার কাছে কি জন্য যাবে, কোন নেতার কাছে তার ডিপেন্ডেন্সি কতটুকু হবে, এগুলোও জামাতের লোকজন ঠিক করে। ভেরি সিম্পল। তো সেক্ষেত্রে মাওলানা রফিকুল ইসলাম খানের কথা বলছি, তিনি কিন্তু একজন ব্যতিক্রমী ছাত্রনেতা ছিলেন। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন সাহসী ছাত্রনেতার নাম উঠে আসে তার মধ্যে মাওলানা রফিকুল ইসলাম খান ছিলেন অন্যতম। এবং রফিকুল ইসলাম খানের রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত ব্রাইট। এই মানুষটা মজলুম, ভয়ানক জুলুমের শিকার হয়েছেন, সরকারের একটা গভীর আক্রোশ রয়েছে, সংগঠনের ভিতরেও তিনি নানানভাবে একটু কোণঠাসা, আমরা জানি এগুলো, সেগুলো নিয়ে বলতে চাই না। তিনি এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন, এখন হয়তো বা সেই গুরুত্ব নেই নানান কারণে, যে তিনি জামাতের আমির হলেও অস্বাভাবিক ছিল না।
কিভাবে সেটা? তার ঢাকা মহানগরী আমির থাকা অবস্থায় তার যে গুরুত্ব ছিল, তাতে আজকে তিনি আমির হলে অবাক হওয়ার মতো ছিল না। বিষয়টা এরকম, এমনকি জামাতের যখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত করার কথা, তখন কিন্তু তার নামও আলোচনায় আসতো যে মাওলানা রফিকুল ইসলাম খান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হবেন। তো এখন যিনি আজকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, তিনি ভবিষ্যতে সেক্রেটারি জেনারেল হতে পারেন নেতৃত্বের শূন্যতায় বা যে কোনো কারণে। আর যিনি জামাতের সেক্রেটারি, তিনি তো আমির হতে পারেন। জামাতের আমির জামাতের সেক্রেটারি থেকে হওয়ারই উদাহরণ বেশি। মানে এরকম একদম সম্ভাবনাময় নেই। আমি বলছি না যে তিনি আমির সেক্রেটারি হয়ে গিয়েছেন বা যাবেন নিশ্চিত, মানে এরকম একেবারে সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা, জামাতে তার অসম্ভব গুরুত্ব, এবং তিনিও জামাতের প্রতি একেবারেই ডেডিকেটেড, তার জীবন ধ্যান জ্ঞান সব কিছু জামাত। অতএব তিনি জামাতের রাজনীতির একজন মৌলিক পার্সন। এই বিষয়টা বুঝতে হবে, তাকে নিয়ে আজকে সমালোচনা বুঝতে হলে। তিনি নিজেই তার নামের পেছনে মাওলানা লেখান, এবং তিনি এটা ইনিশিয়েট করেছেন, এবং তার নাম যত পেপার পত্রিকায় লেখা হয় সব জায়গায় মাওলানা রফিকুল ইসলাম খান বলা হয়। এবং এই যে এতদিন কারাগারে ছিলেন, তাকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে উপস্থাপন করা হতো, সব সময় তাকে পাঞ্জাবি পাজামা পরা অবস্থায় দেখেছি, এবং জনগণ মাওলানা রফিকুল ইসলাম খান এভাবেই বলতো। তা এখন স্বাভাবিক, একজন মাওলানা রফিকুল ইসলাম খান যদি কোনো প্রোগ্রামে বা কোথাও সিম্পল প্যান্ট, সিম্পল শার্ট, তাও আর ফর্মাল ড্রেস ইনটিন করা না, এবং মাথায় টুপি নাই, এক ধরনের বিশেষ ক্যাপ পরিহিত অবস্থায় ক্যামেরার সামনে জনগণের সামনে হাজির হন, এবং সেটা যদি মিডিয়া প্রেস রিলিজ দিয়ে জানান, জামাতের অফিসিয়াল পেজ থেকে প্রচার করা হয়, চিন্তা করেন জনগণ কি এটাকে ভালোভাবে দেখে, অথবা এর কোনো প্রয়োজন আছে, এর কোনো উপকারিতা আছে? একজন হুজুর, একজন মাওলানা, যিনি আমাদের ইমাম হবেন, যিনি জানাজা ইমামতি করবেন, কোথাও তিনি নামাজ পড়তে গেলে ইমামরা তাকে ঠেলে দিবে, হুজুর যান আপনি নামাজ পড়ান। একজন ইসলামী দলের নেতার প্রধান বৈশিষ্ট্য হবে তিনি ইমাম হবেন, তিনি মসজিদের ইমাম হবেন, তিনি ঈদগার ইমাম হবেন। এখন স্বাভাবিকভাবে আলেম হিসাবে তিনি যোগ্য, আমি ধরে নিলাম। অথবা ইমামতি করতে হলে প্যান্ট শার্ট বা যে পোশাক পরেছেন ওগুলো পরলে কোনো সমস্যা নেই। এবং রফিকুল ইসলাম খানের যে পোশাক নিয়ে আমি সমালোচনা করছি, এগুলো আমার গবেষণায় সুন্নাহসম্মত পোশাক, কোনো সমস্যা নেই। এগুলো জায়েজ এবং সুন্নাত, শুধু জায়েজ না, আমি সুন্নাতেই বলছি। আমি যে স্কুল অফ থট পজেস করি, তাতে প্যান্ট শার্ট যদি শরীয়তের নীতিমালা অনুযায়ী পরা হয়, যেমন টাকনুগিরার উপরে ঢিলে ঢালা ইত্যাদি ইত্যাদি, এবং দেখলে পরিপূর্ণ মুসলিম মনে হয়, যেমন ডাক্তার জাকির নায়েকের যে পোশাক, এগুলোকে আমি সুন্নতি পোশাক মনে করি, শুধু জায়েজ পোশাক না। জুব্বা হাঁটুর নিচে যেতে হবে, এগুলোর মধ্যে সুন্নত আছে, এটা আমি মনে করি। নেসপেশাক এটা ইজারের ক্ষেত্রে, এটা কামিজের ক্ষেত্রে নয়। অতএব রফিকুল ইসলাম খানের যে পোশাক নিয়ে সমালোচনা করছি, এটা সুন্নত অ্যাকর্ডিং টু মি। যদি অন্য কোনো হুজুর এটা স্বীকার করবেন না সুন্নতি পোশাক হিসেবে, সর্বোচ্চ জায়েজ পোশাক বলবেন। কিন্তু সুন্নত জায়েজ এই অনুযায়ী চললে হবে না। একজন রাজনৈতিক নেতাকে পাবলিক পারসেপশন মানতে হবে, পিপলস পারসেপশন অনুযায়ী চলতে হবে। জনগণ তাকে কিভাবে দেখে এবং তার ওই পোশাকের উপকারিতা অপকারিতা সম্পর্কে বিবেচনা করে তারপরে পাবলিক প্লেসে আসতে হবে। একজন প্যান্ট শার্ট পরা লোক, সে যত বড়ই নেতা হোক না কেন, কিংবা জামাতের আমির হোক আর যে হোক না কেন, জনগণ তার পেছনে সাধারণ কোনো মসজিদে নামাজ পড়তে রাজি হবে না। কোথাও জানাজা পড়ালে তার পেছনে জানাজা পড়তেও রাজি হবে না। যদি রফিকুল ইসলাম খান যেখানে গিয়েছেন সেখানে জানাজা বা ইমামতি কোনোটাই নয়, কিন্তু যে কারণেই হোক না কেন, যেমন সাপোজ আমার মতো যারা প্যান্ট শার্ট বা জাকির নায়কের পোশাককেই সুন্নতি পোশাক মনে করি, তার মতো লোকই এটা দৃষ্টিকটু মনে করে, তাহলে সাধারণ মানুষ যাদের পোশাকের মধ্যেই অনেকটা ধর্ম লুকায়িত আছে বলে মনে করা হয়, এবং পোশাকের মধ্যে ধর্ম নেই সেটা বলবো না, আছে, অনেক কিছুই আছে, পোশাক দেখেই যারা ভালো মন্দ বা মুত্তাকি গায়রে মুত্তাকি এগুলো বিবেচনা করে, তাদের কাছে এটা খুবই দৃষ্টিকটু হওয়ার কথা। এবং পোশাকের মধ্যেও তাকওয়া আছে, লেবাসুত তাকওয়া বলতে একটা কথা আছে, তা লেবাসুত তাকওয়া তো পড়তে হবে। আর লেবাসুত তাকওয়া নিজের ক্ষেত্রে একটা স্বাভাবিক, দেখেন লেবাসুত তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা, একেবারে প্র্যাকটিক্যাল একটা ব্যাখ্যা দিই। আমরা যারা পেশাগত কারণে ফর্মাল ড্রেস পরতে অভ্যস্ত, আপনি যদি একটু পাঞ্জাবি টুপি পরি, যখন জুমার নামাজ পড়তে যাই বা কোনো জানাজায় যাই বা ঈদে যাই, তখনকার আপনার মধ্যে যে সেক্রেট ফিলিংস অথবা যে
তাকওয়া বা আল্লাহর ভয়, একটা পরকালমুখী একটা চিন্তা ঢুকে স্বাভাবিকভাবে যখন ফর্মাল ড্রেস পরে চলি তখন কি ওই ধরনের চিন্তা আসে? কখনোই নয়। এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আচার আচরণ, অন্যকে সালাম দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সুন্নাত অনুসরণের ক্ষেত্রেও পাঞ্জাবি পাজামা টুপি পরলে আলাদা একটা ফিলিংস কাজ করে। অতএব পাঞ্জাবি পাজামার মধ্যেও তাকওয়া আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিভিন্ন প্রয়োজনে নানান পোশাক পরা যেতে পারে, কিন্তু ওই পোশাকের একটা আলাদা ফজিলত বা তাসির নিঃসন্দেহে আছে। তো এটা তো খেয়াল রাখা উচিত। তো মাওলানা রফিকুল ইসলাম খান তিনি আমাদের নেতা, একই সাথে তিনি আমাদের মাওলানা, তিনি আমাদের ইমাম। অতএব তাকে এই ড্রেসে ভবিষ্যতে দেখতে চাই না। এবং আমি আশ্চর্য যে এটা নিয়ে সমালোচনা হয় না। জামাতের রোকন কর্মী এগুলো নিয়ে সমালোচনা করতে হবে, সোশ্যাল মিডিয়া লিখতে হবে, যাতে এই কাজ কেউ করতে না পারে। নট অনলি মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ মহানগরের আমির, তিনি সারা জীবন প্যান্ট শার্ট পরেছেন, কিন্তু মহানগরে আমির হওয়ার পর তিনি নিজের নামের পিছনে মাওলানা লিখিয়েছেন। নিজের নামের পিছনে যেহেতু মাওলানা লেখেন, তিনি আর কোনোদিন প্যান্ট শার্ট পরতে পারবেন না। তো এইভাবে জামাত নেতাদের তো সংশোধনী দিতে হবে। আপনি কেন কোনো কথা বলছেন না? কেউ কোনো আপত্তি তুলছেন না কেন? তা আপনি কিসের কর্মী, কিসের জামাত করেন? আপনি কি অন্ধ আনুগত্য করেন, না যা করবে সবই ঠিক? আপনার ভালো মন্দ, পাবলিক পারসেপশন, উপকারিতা অপকারিতা, জামাত নেতাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা, জামাতের গ্রহণযোগ্যতা, এগুলো নিয়ে কি আপনি ভাববেন না? আপনি কেন কথা বলছেন? যারা কথা না বলছে এই বিষয়ে, অথচ মনে মনে আপত্তি করছে, শুধু আমার কাছে ছবি পাঠিয়েছে যে ভাই বলেন বলেন, তারা অনেকে ফেসবুকে লেখালেখি করে, কিন্তু এই বিষয়ে লেখেন না। কেন লেখেন না? তা আপনি জামাতের কিছুই বোঝেন নাই। আপনি হয়তোবা যারা সিন্ডিকেটের সদস্য, এরা হচ্ছে গঠনমূলক সমালোচনা করতে ভয় পায়। আর যারা নিঃস্বার্থ আল্লাহর জন্য সংগঠন করে, তারা কোনো ত্রুটি বিচ্যুতি দেখলেই সেগুলো নিয়ে কথা বলে। আর এগুলো সোশ্যাল মিডিয়ায় বলার বিষয়, এগুলো ফোরামে বলার বিষয় নয়। সোশ্যাল মিডিয়ায় বললে এগুলো সমাধান হয়ে যায়, আরও হাজারো মাওলানা রফিকুল ইসলাম খান সংশোধন হয়ে যাবেন। যাক, তিনি মূলত আইনজীবীদের নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মাওলানা রফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি নেতা হিসেবে পারফেক্ট, যোগ্য নেতা, সাহসী নেতা, সব ঠিক আছে, কিন্তু তাকে আমরা অলওয়েজ পাবলিক প্লেসে পাঞ্জাবি পাজামা টুপি, সাদা টুপি, আই রিপিট সাদা টুপি, এবং আরও বড় দাড়ি অবস্থায় দেখতে চাই। আই রিপিট আরও বড় দাবি, কমপক্ষে এক মুষ্টি দাড়ি থাকা অবস্থায় দেখতে চাই। তার যে বয়স, এখন এসে ছোট দাড়ি, টুপিহীনতা, টুপি ছাড়া, টুপি মাথায় গরম বা অসুবিধা হলে থাক, কিন্তু পাঞ্জাবি পাজামা পরতে হবে, আরও কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। এটা হচ্ছে নসিহত, এবং এটা আমিরে জামাত বা এদের উচিত তাকে সতর্ক করে দেওয়া যে তুমি এটা কি করলা, এটা বড় ধরনের ভুল করেছে, এটা যায় না, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না।